আরব সাগরের তীরে আজকে আমরা যাব এমন একটি মন্দিরে যা আজ থেকে বহু বছর আগে নির্মিত হয়েছিল। চলুন কৃষ্ণের নগরীতে। সুপ্রভাত সকলকে, আবার প্রস্তর আবার আরেকটি নতুন ব্লগের জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি দেবভূমি দ্বারকাতে। এখন সকাল 6:30 বেজে গেছে, কিন্তু এখনও কিন্তু অন্ধকার। অর্থাৎ আমরা ভারতবর্ষ যেহেতু পশ্চিম তীরে রয়েছি, ভারতবর্ষ এখনও অন্ধকার আছে, সূর্যোদয় হয়নি। আমরা পৌঁছে যাব দ্বারকা টেম্পলে। আমরা যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা 6:30, কিন্তু সূর্য তখনও উদয় হয়নি। যাই হোক, আমরা এখানে জুতো, মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে আমরা প্রবেশ করতে লাগলাম দ্বারকা মন্দিরে। আমরা পুজো দিয়ে ফিরলাম দ্বারকাধীশ দেখে, তার অনন্য রূপ দেখে। এটা কিন্তু যে সমস্ত 4 ধাম আছে তার মধ্যে অন্যতম আরেকটা ধাম, যেটা ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত। যেহেতু মন্দিরে কোনো ভিডিও বা ক্যামেরা করা যাবে না, তাই আমরা করতে পারলাম না, কিন্তু আপনাদেরকে আমরা বঞ্চিত করব না। বিশেষভাবে আমরা এই ফটোটি আমরা গুগলের সাহায্যেই নিয়েছি। মন্দিরের ভিতরে কিন্তু সত্যি কথা কোনো অ্যালাউ নেই, প্রচুর সিকিউরিটি চেক হয়, তাই বাইরের রূপটি আপনাদের দেখাচ্ছি। ভোরের আলো যত ফুটতে থাকে ততই পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে থাকে। আমরা আজকে আবার প্রস্তুত তরফ থেকে আপনাদেরকেও দেখালাম সেই দ্বারকা মন্দিরটি। আর আমাদের সমগ্র ট্যুরটি স্পন্সর করেছে ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেল। আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর স্ক্রিনে অবশ্যই লেখা থাকবে, আপনারা সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেল তারা প্রতি মাসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্যুর করায়, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। বিভিন্ন সময় দামের যে প্যাকেজ রয়েছে প্রতি মাসে তাদের চেঞ্জ হয়। স্পেশাল অফারের জন্য অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এই মন্দির সম্পর্কে আরো কয়েকটি কথা আপনাদের জানাই। আদি মন্দিরটি 200 খ্রিস্টপূর্বাব্দে গঠিত হয়েছিল, তারপরে আবার ধ্বংস হয় এবং তারপরে আবার 15-16 শতকে নির্মিত হয়। পবিত্র মুখ থেকে শুনলেন দ্বারকাধীশ মন্দিরের কথা। আর একটা কথা আপনাদের বলি, গোমতী নদী কিন্তু এর পাশেই রয়েছে, আর এই গোমতী নদী গিয়ে মিশেছে আরব সাগরে। চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করব। চলে এসেছি আমরা হোটেলে, আর এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি সবাই। আর আজকের ব্রেকফাস্টে ছিল ডিমের অমলেট, ব্রেড, বাটার, জ্যাম। তো এসব খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব আরও একটি মন্দির। সকালে আমরা যেহেতু দ্বারকা মন্দিরে গেছিলাম পুজো দিতে, তারপর ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে এখন আমরা এসেছি সানসেট ভিউ পয়েন্ট। দ্বারকা মন্দির থেকে খুব কাছেই এই সানসেট ভিউ পয়েন্টটি। মাত্র 2 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমাদের গাড়ি এসে থামলো এই জায়গাটিতে। কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন। এর পাশেই রয়েছে ভদ্রকেশ্বর টেম্পল। আমরা এখন যাব হচ্ছে শ্রী ভদ্রকেশ্বর মহাদেবের মন্দিরে। প্রায় 5000 বছর আগে আরব সাগরে একটি শিবলিঙ্গ প্রকাশিত হয়েছিল, যা আজ আমরা শ্রী ভদ্রকেশ্বর মহাদেব মন্দির নামে জানি। জুন ও জুলাই মাসেই সাগর নিজেই শিবলিঙ্গের অভিষেক করেন এবং কিছু সময়ের জন্য এই মন্দিরটি সমুদ্রের অংশ হয়ে যায়। আর এই মন্দিরে সবচেয়ে বড় বিখ্যাত উৎসব হলো মহাশিবরাত্রি। আমরা এখন দাঁড়িয়ে আছি আরব সাগরের তীরে, আমরা ভদ্রকেশ্বর মন্দিরে। আর অসাধারণ আমাদের সাগরের রূপ, আর তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা সানসেট পয়েন্ট। আর সমস্ত ট্যুরটি সুন্দরভাবে অর্গানাইজ করেছে ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেল। আপনারা যদি আসতে চান তাহলে ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেলের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ফ্রেন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বাবুদাস ফ্রেন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি ম্যানেজার সমীর। ভালো লাগলে নিশ্চয়ই যোগাযোগ করবেন, আসবেন। চেষ্টা করবো আপনাদের ঘোরানোর, আনন্দ দেওয়ার, পরিষেবা দেওয়ার। থ্যাংক ইউ। এই ভদ্রকেশ্বর মন্দিরটি গীতা মন্দির এবং রুক্মিণী মন্দিরের একদম কাছে রয়েছে। আমরা এসেছি এখন নাগেশ্বর টেম্পলে। এটি দ্বারকেশ্বর টেম্পল থেকে, অর্থাৎ দ্বারকা থেকে এটা 18 কিলোমিটার দূরে। আর এটা কিন্তু আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটি। সেই চলুন আমরা দেখব আমাদের নাগেশ্বর মন্দির মহাদেব। নাগেশ্বর মন্দিরে শিবকে নাগ এবং মাতা পার্বতীকে নাগিন রূপে পূজা করা হয়। এই মন্দিরটি হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র স্থল। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই নাগেশ্বর মন্দিরে।
আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো। ভেতরে যাওয়ার জন্য এরকম লাইন দিয়ে যেতে হবে। চলুন এবার একটু পৌরাণিক উপাখ্যান শুনে নিই। শিবপুরাণ অনুসারে এই অঞ্চলে পুরাকালে দারুক নামে এক রাক্ষস রাজত্ব করত। দারুকের উৎপাতে সব মানুষের পরিত্রাণের জন্য শিব এই দারুক রাক্ষসকে বধ করে। ইতিহাস মতে ঔরঙ্গজেব ছত্রপতি সম্ভাজি মহারাজের রাজত্বকালে এই মন্দিরের ভবনগুলি ধ্বংস করা হয়। ঔরঙ্গজেবের বিজয়ের সময় এই মন্দিরটি ধ্বংস হয়। ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাও যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই যেহেতু তুলছিল, কিছু বলেনি দেখলাম, তাই জন্য আমরাও একটুখানি তুললাম, ক্লিপ নিলাম ভিডিও, যাতে আপনারা দেখতে পান। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগলো। ঔরঙ্গজেবের ধ্বংসের পর মন্দিরের যে বর্তমান স্থায়ী চূড়াটি দেখতে পাচ্ছেন, সেটি অহল্যাবাই হোলকার নির্মাণ করেছিলেন। এই মন্দিরের প্রবেশের কোনো রকম মূল্য নেই। প্রতি বছর লাখ লাখ মানুষ এই মন্দিরে আসেন। মহাশিবরাত্রি উপলক্ষে এখানে সবচেয়ে বড় মেলা বসে এবং রথোৎসব পালিত হয়। মহাশিবরাত্রির ঠিক 5 দিন পর রথোৎসব পালিত করা হয় এখানে। তো লাঞ্চের পর আমরা এখন এলাম গোপী তালাবে। তো ভীষণ ভিড় এখানে দেখছি। গোপী তালাব দ্বারকা শহরের উত্তরে অবস্থিত একটি পবিত্র স্থান। গোপীর হ্রদের সঙ্গে সম্পর্কিত অনেক মজার পৌরাণিক কাহিনী রয়েছে। গোপী তালাব দ্বারকা থেকে 20 কিলোমিটার উত্তরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সাথে রাস নাচতেন। তিনি যখন দ্বারকায় চলে আসেন, তখন সমস্ত গোপী বিচ্ছেদের বেদনা সহ্য করতে পারেননি। তাই তারা গোপী হ্রদে কৃষ্ণের সাথে মিলিত হন এবং শারদ পূর্ণিমার রাতে তাঁর সাথে রাস নাচেন। চিরকাল কৃষ্ণের সঙ্গে থাকার জন্য তারা সেই মাটিতেই তাদের জীবন উৎসর্গ করে এবং গোপীচন্দন নামে পরিচিত হলুদ কাদামাটিতে তারা পরিণত হয়। আর এখন যে সেতুটি আপনারা দেখছেন, এই সেতুটি হলো সুদর্শন সেতু। এই সুদর্শন সেতুটি ভারতের একটি কেবল স্টেড ব্রিজ, যা কচ্ছ উপসাগর এবং ওয়াখার বেইট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করে। আর হ্যাঁ, একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে জানাই। এই সেতুটির মোট দৈর্ঘ্য 2320 মিটার। এটি ফেব্রুয়ারি মাসে 2024 সালে উদ্বোধন করা হয়। এবার মূল ভূখণ্ড থেকে আমরা যাবো একটা আইল্যান্ডে। এই আমরা যে দ্বারকার টেম্পলটা দেখেছিলাম, আমরা যাব বেট দ্বারকা। এটাকে ছোট্ট একটা দ্বীপের মতন। তো বেট দ্বারকায় আগে ছিল দ্বারকাধীশ অর্থাৎ শ্রীকৃষ্ণের, আগে ওখানে ছিল। পরবর্তীকালে সেটা আমরা যেটা সকালবেলায় দেখিয়েছি দ্বারকা। তো আমরা এখন বেট দ্বারকায় যাব। তো আমরা পুরোপুরি যেতে পারবো না। আমরা সামনে যে অটোগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সে অটো করে যেতে হবে। এখানে জানি রাখি, প্রত্যেক পার হেড 100 রুপিস নেবে এরা। এখানে আরও প্রায় অনেকগুলো মন্দির আছে, সে মন্দিরটি ঘুরিয়ে আবার এখানে দেখাবে। ব্রিজটি ক্রস করেই আমরা অটো নিয়ে চলে গেলাম আশাপুরা মাতার মন্দিরে। প্রথমেই পড়েছিল হনুমান মন্দির, আর তারপরেই আমরা এলাম আশাপুরা মাতার মন্দিরে। কথিত আছে আশাপুরা মাতা ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন। এই দ্বীপটিতে এরকম নানান অনেক রকমের মন্দির রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের বলি, যারা ট্যুর করতে ভালোবাসেন, অর্থাৎ যারা ঘুরতে ভালোবাসেন, তাদের কাছে হয়তো এই দ্বীপটি ভালো নাও লাগতে পারে। আর যারা পুণ্যার্থী বা ভক্তরা রয়েছেন, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এই যে এই মূর্তিটি দেখছেন, ইনিই হচ্ছেন আশাপুরা মাতা। চলুন এবার আমরা চলে যাব বেট দ্বারকা। আমরা এখন চলে এসেছি বেট দ্বারকা। আর বেট কথার অর্থ হচ্ছে উপহার। পৌরাণিক মতে এই দ্বীপটিকে উপহার দিয়েছিলেন শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা, যদিও এ নিয়ে নানান মতান্তর রয়েছে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে বেশিরভাগ মন্দিরেই ফটোগ্রাফি অ্যালাউ নেই। ভেতরে যাওয়ার জন্য লম্বা লাইন দেখতেই পাচ্ছেন সেটা। এখানে সবকটি মন্দিরেই জুতো ব্যাগ জমা রাখার জন্য কোনো রকম মূল্য নেওয়া হয় না। মন্দির কর্তৃপক্ষ ভিন্ন, অন্য জায়গায় এই সমস্ত কিছু জমা রাখলে সেক্ষেত্রে কিন্তু মূল্য দিতেই হবে। এখানে যেহেতু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি ফোনটাকে বাধ্য হলাম অন্য জায়গায় রাখতে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি পর্বে। আর আজকের পর্বটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি পর্বে। ততদিনের জন্য টাটা।